الرجيم بسم الله الرحمن الرحيم ربي بسم زدني الله الرحمن علما الرحيم ربي زدني ربي علما زدني علما ربي يسر ربي ولا زدني علما تؤسر ربي وتمم يسر علينا ولا بالخير تيسر رب اشرح لي وتمم علينا بالخير رب اشرح رب لي اشرح لي صدري رب اشرح لي আচ্ছা, صدري একটু একটা কথা বলি, আপনারা একটু কাইন্ডলি মিউট করে পড়বেন, তাহলে বাকি সবার জন্য সহজ হবে। আর যখন কোনো প্রশ্ন করার দরকার হবে আপনারা মিউট খুলে আমাকে প্রশ্ন করতে পারবেন। اوكي ওকে। واحلل عقدة باللسان يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই পবিত্র মাহে রমজানের মধ্যে সময়টাকে অহেতুক নষ্ট না করে। আমরা দেখা যায় অনেক সময় আপনার এই রমজানের মধ্যে কি করি, ফোন দেখি বা বিভিন্ন গল্পগুজব করি বা অহেতুক বেশি বেশি ঘুমাই, কাজের সময় ব্যতীত অন্য সময়টাকে কি আমরা অকারণে নষ্ট করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার মূল্যবান জীবনের সব থেকে মূল্যবান বিষয় হচ্ছে কি সময়। এই সময়টাকে যত আপনি পজিটিভভাবে ইউজ করতে পারবেন আপনার জীবন তত, যদি আপনি ইবাদতটাকে বেশি করতে পারেন তাহলে আপনার জীবনটা কি হবে, শান্তিপূর্ণ হবে, আখিরাতমুখী হবে এবং কল্যাণময় হবে। আবার যদি এই সময়টাকে আপনি কাজের ক্ষেত্রেও বেশি ইউজ করতে পারেন সেক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই সময়ের বরকতে আপনার দুনিয়াবী জীবনেও কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ। তো আমরা এই রমজানের পবিত্র মাহে রমজান কোরআন নাজিলের মাস, এই মাসটাকে সুন্দরভাবে কাজে লাগানোর জন্য, আল্লাহর কোরআনটা শেখার জন্য আমরা এই কোর্সটাতে জয়েন করছি। যারাই জয়েন করছেন তাদের সকলকে স্বাগতম, অন্তরস্থল থেকে স্বাগত জানাই। যারা এখনো জয়েন হইতে পারেন নাই তাদের জন্য শুভকামনা, দোয়া এবং ভালোবাসা, যাতে তারাও কি করতে পারে, আমাদের কোর্সটাতে জয়েন করতে পারে। আর যদি আপনাদের এই ভিতর থেকে কারো যদি খুবই টাকার সমস্যা থাকে, যে টাকা দিতে পারবো না বা এরকম, তাহলে অবশ্যই সে আমাদেরকে পার্সোনালভাবে জানাবেন, আমরা তার বিষয়টা অবশ্যই দেখব। কারণ এই কোর্স এটা না যে শুধুমাত্র টাকার বিষয়। এখন আমরা পড়ার মধ্যে চলে যাই। আমরা গতকালকে আরবি যে হরফগুলা আছে, আরবি যতগুলা হরফ আছে এই হরফের ব্যবহারগুলো শিখছিলাম। যতগুলা হরফ আছে এই হরফের ব্যবহারগুলো আমরা সুন্দরভাবে শিখছিলাম, যে আমরা কোন হরফটা কোথায় কতটুকু উচ্চারণ করব, কিভাবে কতটুকু ব্যবহার করব, এটা আমরা কি করছিলাম, গত ক্লাসে শিখছিলাম আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসটাতে আমরা এই যে হরফের যে আপনার বিভিন্ন রূপ আছে, হরফ তো আর একভাবে বসে না, হরফটা শুরুতে একরকম আসে, শেষে একরকম আসে, মাঝে একরকম আসে। তো এই হরফটা বিভিন্ন জায়গায় কিভাবে আসে এটা পড়বো। তার আগে আমরা আরবি হরফগুলো আরো একবার সুন্দর করে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা যে একটা হরফ দেখতে পাচ্ছি, প্রথমে আমরা কি করতেছি, এই যে একটা হরফ লাল এই বৃত্তের মধ্যে দেখতে পাচ্ছি,
এটাকে আমরা বলি আলিফ। এটাকে আমরা বলি কি? আলিফ। এটা আপনার মানে শুধু একটা দাগের মতো, এটার মানে বাঁকানো নাই, আগে নাই, পরে নাই, বা নিচে কোনো কিছুই নাই। তো এটাকে আমরা বলবো আলিফ। এটা আমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে। হালকা বাতাস বের হয়ে, ঠিক আছে? এর পরেরটা হচ্ছে বা। আমরা এই গতকালকে আমরা ব্রিফলি এটা বুঝাইছি বিস্তারিতভাবে। তো আজকে আমরা এটা সংক্ষেপে দ্রুত, মানে একটা যাতে আমাদের মেমোরির মধ্যে এটা কি করে, ক্যাচ করে, এজন্য আমরা সংক্ষেপে এটা দ্রুত বুঝিয়ে ইনশাআল্লাহ আগের দিকে চলে যাব। এইখানে যে আমরা এই তিনটা অক্ষর দেখতেছি নৌকার মতো দেখতে, এই তিনটা অক্ষর আপনার বা, তা এবং সা। যদি আমরা নিচে এই যে আরবি হরফের অক্ষরের নিচে, উপরে বা পেটের মধ্যে যে ফোঁটাগুলো থাকে এগুলোকে নোক্তা বলা হয়। যদি আমরা দেখি যে এই নৌকার মতো দেখা যায় নিচে একটা নোক্তা, তাহলে সেটাকে আমরা বলবো বা। সেটাকে আমরা কি বলবো? বা। আর এই নৌকার মতো দেখা যায় যদি উপরে দুইটা নোক্তা থাকে, তাহলে আমরা সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো তা। আর এই নৌকার মতো দেখা যায় যদি উপরে তিনটা নোক্তা থাকে, তাহলে সেটাকে আমরা বলবো সা। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা প্রথমে আলিফ, তারপরে হচ্ছে এটা বা, এটা তা, এটা সা। তাহলে আমরা আরেকবার বলি আলিফ, বা, তা, সা। এরপর আমরা নিচের দিকে যাই। এই যে অক্ষরটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এরকম সেম, মানে এরকম একই রকম দেখতে তিনটা অক্ষর আছে। এই যে কাচির মতো দেখা যায় এমন তিনটা অক্ষর। যদি কাচির মতো দেখা যায়, তার ভিতরে একটা নোক্তা থাকে, তাহলে তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে জিম। কাচির মতো দেখা যায়, যদি ভিতরে একটা নোক্তা থাকে, তাহলে সেটার নাম হচ্ছে কি? সেটার নাম জিম। আর যদি কোনো নোক্তা না থাকে, অর্থাৎ কোনো ফোঁটা যদি না থাকে, তাহলে সেটা হচ্ছে হা। আর যদি উপরে একটা ফোঁটা থাকে, তাহলে সেটা হচ্ছে খ। আচ্ছা, আমরা এইখান থেকে শিখি, তাহলে এটা আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, আমরা এখান থেকে শিখি। এখানে আমরা প্রথমে এই যে আলিফ লিখলাম, এটা কি লিখলাম? আলিফ। এই আলিফটা আপনার লেখার শুরুতে আসলে একরকম হয়, লেখার শেষে আসলে একরকম হয়, লেখার মাঝে আসলে একরকম হয়। আপনার এটা যদি লেখার শুরুতে আসে আওয়ালুন বা ওয়াহিদুন, ঠিক আছে? এইখানে দেখেন আলিফটা কি আসছে? পৃথকভাবে আসছে, কারোর সাথে লেগে নেই। একবারে পৃথকভাবে আসছে, কারোর সাথে লেগে নেই। একটা মিনিট। আলিফ যেটা দেখছি এটা পৃথকভাবে আসছে, কি হয়েছে? কারোর সাথে লেগে নেই। আর যেটাকে আমরা এই যে আলিফ যদি মাঝে আসে, কোন অক্ষরের কি হয়? যদি মাঝে আসে তাহলে ওটাও কি হবে? তাহলে এটাও লেগে থাকবে না। তাহলে এটাও কি হবে না? লেগে থাকবে না। যেমন দেখেন এইখানে মাঝে আসছে, তাহলে কি হয়েছে? লাগে নাই। কিন্তু যদি আপনার কি হয়, কিন্তু আলিফটা যদি মানে কোনো হরফের ডান সাইডে আসে, তখন ডান সাইডের ডান দিকের হরফের সাথে লেগে থাকবে। যেমন আমরা লিখি, লিখলে বুঝতে পারবেন, কিতা এই বুন বা দুই পেশ বুন। এখানে এই যে আলিফটা আছে, এটা দেখেন তার ডান দিকের হরকতের সাথে লেগে আছে। আলিফ যেটা আছে এটা তার ডান দিকের হরকতের সাথে লেগে আছে, কিন্তু তার বাম দিকে কি হবে না? কিন্তু তার বাম দিকে, অর্থাৎ এই বায়ের সাথে লাগবে না। এখান থেকে বায়ের সাথে লাগবে না। তাহলে আমরা কি বুঝতেছি? যে আলিফটা তার ডান দিকের হরফের সাথে লাগতে পারে, কিন্তু বাম দিকের হরফের সাথে লাগবে না। আর এমনি অধিকাংশ সময় আলিফটা কি হয়? আলিফটা অধিকাংশ সময় পৃথক থাকে। তাহলে আমরা
এই যে একটা দাগের মতো দেখতে পাই, এটার নাম হচ্ছে আলিফ, এবং এটা কোন জায়গায় কার সাথে লাগে এটা শিখলাম। আপনারা কি বুঝছেন? যারা ক্লাসটা করছেন এই হরফটা কি বুঝতে পারছেন? মিউট খুলে বলবেন। ওয়ালিদ হোসেন ভাই, তারপরে আমাদের রিয়াদ ভাই আছেন, আপনারা কথাটা বুঝছেন কিনা এটা বলবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম বুঝছি। আসসালাম। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, জি, বুঝতে পারছি। ওকে, কোনো প্রশ্ন থাকলে আপনারা মিউট খুলে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন যে হুজুর এটা আমি বুঝি না, এটা আমাকে বলবেন। বা হুজুর বলতে যদি ভালো না লাগে তাহলে ভাইও বলতে পারেন। আচ্ছা, এখানে আমরা যে অক্ষরটা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে বা। এই বা এর মতো দেখতে তিনটা অক্ষর আছে, বা এর মতো দেখতে তিনটা অক্ষর আছে। আমরা যদি এইখানে এটা অনেকটা আমরা নৌকার মতো বলবো, মানে মনে রাখার জন্য আমরা বলবো নৌকার মতো দেখা যায় তার নাম বা। যদি নৌকার মতো দেখা যায় উপরে তিন নোক্তা থাকে তার নাম হচ্ছে কি? সা। আর যদি নিচে একটা নোক্তা থাকে তাহলে এটা আমরা বাংলায় লিখি, এটা হচ্ছে সা, এটা হচ্ছে বা, এটা হচ্ছে তা। তাহলে আমরা বুঝবো কেমনে যে কোনটা বা, কোনটা তা, কোনটা সা? এটা বোঝার উপায় হচ্ছে নোক্তাগুলো দেখে। এদের বডি স্ট্রাকচার তিনটা অক্ষরের একই। আপনারা যারা ক্লাসটাতে জয়েন করছেন প্লিজ কাইন্ডলি আপনারা ক্লাসটাতে স্টে করবেন, শেষ পর্যন্ত থাকবেন। তারপরে যদি ভালো লাগে নেক্সট ক্লাসগুলোতে জয়েন করবেন, আর না হলে সমস্যা নাই কোনো। তো এখানে আমরা প্রথমে যে তিন নোক্তাওয়ালা যে অক্ষরটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় সা। সা এটা মূলত আমাদের দাঁত, এই যে জিহ্বার আগা পর্যন্ত লাগবে দাঁতটা, এই জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে নরম সুরে আওয়াজ উচ্চারিত হবে সা, এরকম ভাবে। তো এই সাটা তো আমরা চিনলাম যে নৌকার মতো দেখা যায়, উপরে তিনটা নোক্তা হইলে তার নাম কি? তার নাম হচ্ছে সা। কিন্তু এই সা এ যদি লেখার মাঝে আসে তাহলে আমরা কেমন ভাবে বুঝবো যে এটা কোথায় আসছে? ধরে নিলাম আমরা সাবি তুন, এটা তা, এটা বা, এটা কি? সা। এখন লেখার শুরুতে যদি আসে সাটা তাহলে এরকম একটা দাঁত আসবে, লেখার মাঝে আসলে জি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা এরকম একটা দাগ মতো দিয়েছি, তার উপরে আমরা তিনটা নোক্তা দিয়েছি। এরকম যদি লেখার ভিতরে কোনো জায়গায় এরকম কোনো দাঁতের উপরে যদি তিনটা নোক্তা থাকে তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে কি? সেটা সা। যদি আমরা দেখি লেখার এরকম কোনো দাঁতের উপরে তিনটা নোক্তা আছে তাহলে সেটা হচ্ছে সা। আর যদি কোনো এরকম মাঝে যদি কোনো দাগ থাকে লেখার, অর্থাৎ এরকম ভাবে এসে যদি এরকম কোনো দাঁত থাকে মাঝের অংশে, তার দুই সাইডে দুইটা হরফ থাকে এবং মাঝে যদি এমন একটা দাঁত থাকে তাহলে আমরা বুঝবো কি সেটাও সা। সেটাও কি? সা। আর শেষে আসলে কি হবে? এরকম পরিপূর্ণ একটা অক্ষর হিসেবে আসবে, এরকম পরিপূর্ণ একটা অক্ষর হিসেবে আসবে, যেমনটা এখানে আছে এরকম পরিপূর্ণ একটা অক্ষর হিসেবে আসবে। তো এক্ষেত্রে আপনার বা এবং তা, বা এবং তা উভয়টাও একই রকম। বা এবং তা উভয়টাও কি? একই রকম। যেমন আমরা এখানে যদি বাটা দেখি, বাটাও আসবে এরকম একটা দাঁতের উপরে, আপনার শুরুতে আসলে এরকম এক দাঁতের নিচে একটা ফোঁটা থাকবে, নোক্তা থাকবে। আবার মাঝে আসলে এরকম এই সাইড থেকে এসে এরকম, এই সাইড থেকে এসে এরকম একটা দাঁতের মাঝখানে কি থাকবে? নিচে ফোঁটা থাকবে। আর যদি শেষে আসে এরকম পরিপূর্ণ স্ট্রাকচার, মানে এরকম পরিপূর্ণ হয়ে তার এখানে কি আসবে? একটা ফোঁটা আসবে। আর তা এর ক্ষেত্রে যদি হয় তাহলে কি হবে? এরকম একটা দাগের উপরে দুইটা নোক্তা থাকবে, দুইটা নোক্তা থাকবে। মাঝে আসলে এরকম একটা দাগের মাথায় কি থাকবে? দুইটা নোক্তা থাকবে। আর শেষে আসলে এরকম পরিপূর্ণভাবে আসবে। এখন এই বা হরফগুলা কি হয়? বা হরফ, বা তা সা, এই তিনটা হরফ আপনার সব জায়গায় মিলতে পারে, মানে
সর্বপরিবেশে কি সে বসতে পারে, যে কোনো পরিবেশে। যেমন আমরা একটা লিখি, কয়েকটা হরফ একসাথে মিলিয়ে যদি আমরা এখানে লিখি, ধরেন আমরা শেষেরটা লিখলাম সা, শেষেরটা কি লিখলাম, সা লিখলাম, তারপরেরটা লিখলাম তা, তারপরেরটা লিখলাম বা, তারপরেরটা আবার তা লিখলাম, তারপরেরটা বা, আর এখানে আমরা আবার সা লিখলাম। তাহলে এখানে কি হলো, এখানে কিন্তু অনেকগুলা অক্ষর দেখেন আমরা লিখে ফেলছি। এখানে কিন্তু অনেকগুলা অক্ষর আমরা কি করছি, লিখছি। প্রথমেরটা হচ্ছে কি সা, প্রথমেরটা সা, তারপরেরটা হচ্ছে বা, তারপরেরটা আবার কি তা, তারপরেরটা এটা হচ্ছে লাম। এটা হচ্ছে এই যে আমরা লাম পড়ি না, যে বর্ষির মতো দেখা যায় লাম, এই লাম হরফটার দুই দিক থেকে অক্ষর হইতে পারে। আপনার এই ডান দিক থেকেও কোনো অক্ষরের সাথে লাগতে পারে, আবার বাম দিক থেকে অক্ষরের সাথে লাগতে পারে। কিন্তু যদি এখানে আলিফ হইতো, আমরা একটু লিখি, যদি তা বা তা আলিফ হইতো, তাহলে বাটা আবার এখান থেকে এরকম ভাবে লিখতে হইতো। ঠিক আছে, মানে আপনার আলিফ কি হয় না, আলিফ তার বাম পাশের কোনো অক্ষরের সাথে মিলে না। তো আমরা এটা পরে দেখব। এখন আমি এইগুলো একটু একবার করে পড়াই দিচ্ছি, আপনারা কি করবেন, এটা পড়বেন আমি পড়ানোর পরে। ঠিক আছে, এই প্রথম যেটা দেখতেছি এটা হচ্ছে কি সা, এটা হচ্ছে সা। এরপরে যেটা দেখতেছি এটা হচ্ছে বা, এরপরে যে দুই নোক্তাওয়ালা একটা দাঁতের উপরে এটা দেখতেছি এটা কি তা, এরপরেরটা আবার এটা কি লাম, আবার এটা হচ্ছে বা, এটা লাম, এটা তা, এটা সা। ওকে, আপনারা কেউ একজন এটা পড়েন তো, কে পড়বেন? জি ভাই। আচ্ছা পড়েন, এখান থেকে পড়েন। হা, বা, তা, লাম, বা, লাম, তা, থা। জি, আচ্ছা, আরো একজন পড়েন, আরো একজন পড়েন। আপনারা কি স্পষ্ট দেখতে এবং আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি। ওকে, রিয়াদ ভাই বা, আপনি পড়েন। আচ্ছা, কেউ একজন পড়তেছেন, শাকির ভাই আপনি পড়েন। বা, তা, লাম, বা, তা, সা, এখানে আরো একটা লাম, লাম আছে। তা, সা। ওকে, জি। আপনাকেও ধন্যবাদ। এবার আহ, রিয়াদ ভাই আপনি আছেন? হ্যাঁ ভাই। জি, আপনি পড়েন এখান থেকে। আমার কথা শোনা যায়? এখান থেকে, হ্যাঁ আপনার কথা শুনতে পাচ্ছি। হুম। তা, বা, প্রথমটা হচ্ছে সা, হুম, তিন নোক্তাওয়ালা, এটা হচ্ছে সা, পরেরটা হচ্ছে বা, হুম, তারপরেরটা হচ্ছে তা। সা, সা, বা, তা। ওকে, আচ্ছা রিয়াদ ভাই আজকে মনে হয় মানে ভালোভাবে খেয়াল করতে পারেন নাই। আপনি ক্লাসের শেষের দিকে আপনাকে এগুলা জিজ্ঞেস করা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা আরো একটা অক্ষর শিখছি, বাকিদেরকে ওকে ইনশাআল্লাহ সমস্যা। আবার এর পরের পড়াগুলো ধরবো। যারা ক্লাসটাতে জয়েন করছেন কাইন্ডলি আপনারা বের হবেন না, যদি কোনো এমার্জেন্সি না থাকে। আশা করি ভালো কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা এইখানে যে একটা অক্ষর দেখতে পাচ্ছি, এটা কি ইসের মতো দেখতে, অনেকটা কাচির মতো দেখতে, কিন্তু এটার একটা নাম আছে। এটার একটা নাম আছে, নামটা হচ্ছে কি, নামটা হচ্ছে জিম, নামটা হচ্ছে কি জিম। আচ্ছা, এটা ডাবল একটা ফোঁটা পড়ছে। এটার নাম হচ্ছে জিম, এটার নাম কি জিম। আবার এটার মতো দেখতে আরো একটা অক্ষর আছে, সেটার নাম হচ্ছে কি হা, কিন্তু সেটার মধ্যে কি নাই, কোনো নোক্তা নাই। আর আরো একটা অক্ষর আছে একই রকম দেখতে,
আমরা একই রকম অক্ষরগুলো আগে আগে শিখবো, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। এটার নাম হচ্ছে কি? জিম। এটার নাম হচ্ছে জিম। আর এটার নাম হচ্ছে হা। হা। আর এটার নাম হচ্ছে খ। শুধুমাত্র আমরা যে বাংলায় যে খ পড়ি না, এটার নাম হচ্ছে শুধুমাত্র কি? খ। তো আমরা কেমনে চিনবো যে এখানে তো তিনটা অক্ষর একই রকম দেখতে, তাহলে আমরা কিভাবে চিনবো? এটা কনফিউশন হয়ে যেতে হবে না? যে তিনটাই তো একই রকম দেখতে, তাহলে বুঝবো কেমনে যে কোনটা হা, কোনটা খ, আর কোনটা হচ্ছে জিম? তো আমরা এটা বোঝার জন্য আমাদেরকে খেয়াল করতে হবে নোক্তাগুলোর দিকে। কোথায় খেয়াল করতে হবে? নোক্তাগুলোর দিকে। যদি এরকম অক্ষরের মাঝে যদি একটা নোক্তা থাকে, অক্ষরের পেটের মধ্যে যদি একটা নোক্তা থাকে, তখন আমরা বুঝবো এটা কি? জিম। তখন আমরা বুঝবো এটা হচ্ছে জিম। আর আমরা এটাকে একটু শক্ত আওয়াজে পড়বো, জিম, জিম, এরকম ভাবে। এরপরে যেটা আমরা দেখব, কোনো নোক্তা নাই, একবারে ফাঁকা, মানে কোনো নোক্তাই নাই এটার মধ্যে। এর না নিচে না উপরে না আপনার পেটের মধ্যে কোনো জায়গায় কি নাই? নোক্তা নাই। এটাকে আমরা কি মনে করব? এটাকে আমরা মনে করব হা। মনে করব না, এটার নামই হচ্ছে কি? হা। হা। আর এটার আওয়াজটা একটু ফ্যাস ফ্যাসা মতো হবে, গলার এখানে চাপ হবে, একটু চেপে পড়তে হবে, হা, এভাবে। এর পরেরটা হচ্ছে খ। এর পরেরটা কি? খ। যদি আপনার এরকম দেখতে, এই কাঁচির মতো দেখতে উপরে একটা নোক্তা থাকে, কাঁচির মতো দেখতে যদি উপরে একটা নোক্তা থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো খ। এখন আমরা আসি, এই অক্ষরগুলো আমরা কিভাবে বুঝবো যে মানে লেখার মাঝে আসলে কেমন আসবে? যদি লেখার শুরুতে আসে জিম, তাহলে এরকম আসবে, তার নিচে একটা কি হবে? নোক্তা হবে। লেখার শুরুতে আসলে জিম এরকম আসবে, তার নিচে একটা নোক্তা হবে। আর লেখার শুরুতে যদি হা অক্ষরটা আসে, তাহলে এরকম হিসেবে আসবে, তার কোনো কি থাকবে না? নোক্তা থাকবে না। আর যদি খ আসে, তাহলে সেটাও এরকমই আসবে, কিন্তু উপরে একটা নোক্তা থাকবে। তাহলে তিনটা অক্ষর আমরা লেখার মধ্যে চিনবো কিভাবে? যে যদি লেখার শুরুতে আসে, তাহলে জিমটা এরকম দেখতে হবে, আর তার নিচে কি থাকবে? একটা নোক্তা থাকবে। আর যদি লেখার শুরুতে হা আসে, তাহলে তার কোনো নোক্তা থাকবে না। আর খ এর ক্ষেত্রে উপরে একটা নোক্তা থাকবে, খ এর ক্ষেত্রে উপরে একটা নোক্তা থাকবে। তাহলে আমরা এই তিনটা জিনিস যদি খেয়াল রাখি, যে জিমের নিচে এক নোক্তা, হা খালি, খ এর উপরে এক নোক্তা, তাহলে আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে যাব। আলহামদুলিল্লাহ। এবার আমরা আসি যে এটা যদি লেখার আপনার মাঝে আসে, তাহলে আমরা কিভাবে লিখব? এটা যদি লেখার মাঝে আসে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে এটা হচ্ছে জিম? এটা লেখার মাঝে আসলেও সেম একই রকম হবে, লেখার মাঝে আসলেও সেম একই রকম হবে, কিন্তু লেখার শেষে আসলে একটু পরিবর্তন হবে। লেখার শেষে আসলে সেরকম পরিপূর্ণভাবে আসবে, লেখার শেষে আসলে এরকম পরিপূর্ণভাবে আসবে। তাহলে যদি এই যে একটা জিমের মতো আমরা একটা আঁকছি, এই চিহ্নটার নিচে যদি কি হয়? একটা নোক্তা থাকে, তাহলে আমরা বুঝবো জিম। এটা লেখার শুরুতেও একই রকম, লেখার মাঝেও একই রকম। আর লেখার শেষে গিয়ে কি হবে? লেখার শেষে গিয়ে এটা পরিপূর্ণ রূপ ধারণ করবে। হা এর ক্ষেত্রে দেখেন, হাও সেম একই রকম, আপনার লেখার শুরুতে একই রকম, লেখার মাঝেও একই রকম, লেখার শেষে গিয়ে কি তার পরিপূর্ণ আকারটা ধারণ করবে, কিন্তু কোনো নোক্তা থাকবে না, না উপরে না নিচে। নিচে যদি নোক্তা থাকে তাহলে জিম আমরা বুঝছি, আর যদি উপরে নোক্তা থাকে তাহলে হা। এর পরেরটা হচ্ছে খ। খও একই রকম দেখতে। যদি খ এর উপরে একটা নোক্তা থাকে, এই যে এই চিহ্নটার উপরে যদি একটা নোক্তা থাকে, তাহলে আমরা বুঝবো এটা কি? খ। এটা খ। এই ভিডিওটা যখন আপনাদেরকে দেওয়া হবে, আপনারা ভিডিওটার পরে অবশ্যই প্র্যাকটিস করে নেবেন। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন ইনশাআল্লাহ। ওকে, আমরা সামনে আগাই। তাহলে আমরা পড়ছি জিম হা খ। জিমের পেটে এক নোক্তা,
হা খালি, খয়ের উপরে এক নোক্তা। এখন এখানে আমরা এটার কি লিখছি, বিস্তারিত লিখছি যে এটা শুরুতে কেমন আসবে, মাঝে কেমন আসবে এবং শেষে কেমন আসবে। শেষে জিম হা খ তিনটা অক্ষর কি পরিপূর্ণভাবে আসবে, আর শুরুতে আসবে এই যে চিহ্নটা আমরা দিছি এই চিহ্নটার মতো করে। এটার নিচে যদি একটা নোক্তা থাকে তাহলে জিম, যদি কোনো নোক্তা না থাকে তাহলে হা, আর যদি উপরে এক নোক্তা থাকে তাহলে এটা কি খ। ওকে, আমরা এই পেজটা ক্লিয়ার করি, আবার নতুন এসে যাই। ওকে, তাহলে আমরা জিম হা খ শিখলাম। এরপরে হচ্ছে দাল এবং জাল। এরপরে কি দাল এবং জাল। এই যে এখানে আমরা দুইটা অক্ষর দেখতে পাচ্ছি, একটা কি একটার উপরে কোনো নোক্তা নাই। যেটা নোক্তা নাই আমরা বলবো এটা কি নোক্তা ছাড়া বা নোক্তা নেই এরকম বলবো, ঠিক আছে। আর যেটার উপরে নোক্তা আছে সেটাকে আমরা বলবো কি নোক্তাওয়ালা। মুক্তাওয়ালা। এখানে যেটা নোক্তা নাই এটার নাম হচ্ছে কি, দাল। এটার নাম হচ্ছে দাল। নোক্তা যেটা নাই এটার নাম হচ্ছে কি দাল। এটার নাম হচ্ছে দাল। আর যেটা নোক্তা আছে এটার নাম হচ্ছে জাল। যেটা নোক্তা নাই এটার নাম হচ্ছে দাল, আর যেটা নোক্তা আছে এটার নাম হচ্ছে কি জাল। এই দাল যদি লেখার শুরুতে আসে তাহলে কারোর সাথে লাগে না, যেমন দু না। ঠিক আছে, এরকম শুরুতে আসলে কারোর সাথে লাগবে না। কিন্তু যদি মাঝে আসে আর দু নিয়া, আর দি নু না, আর দি নু না এরকম যদি আসে, আর দিনু না যদি এরকম আসে তাহলে এটাকে আমরা নুন ধরতেছি, এটাও নুন। তো দাল যদি লেখার মাঝে আসে তাহলে কেমন হবে, প্রথমে সে তার ডান দিকের হরফের সাথে লেগে থাকবে, কিন্তু দালের বাম দিকের হরফের সাথে কখনো সে লাগবে না, অর্থাৎ তার বাম সাইডে। অর্থাৎ আমরা এই দালটা লিখলাম, এই দালের এখান থেকে অন্য অক্ষর লেগে থাকবে না, মানে দালের বাম সাইডে কোনো অক্ষর কি লেগে থাকবে না, কিন্তু দালের ডান দিকের অক্ষরের সাথে সে লেগে থাকবে। এরপরটা হচ্ছে জাল। এই জালটা যদি লেখার শুরুতে আসে, ধরেন আমরা লিখলাম জালিকা, এই জালিকা, জালিকা, এইখানে জালটা কি শুরুতে আসছে কিন্তু কারোর সাথে লাগে নাই। আবার যদি আপনার যদি লেখার মাঝে আসে এরকম ভাবে বিজুনু বাইয়াজের বি, বিজুনু বি, এরকম যদি আসে, এখানে প্রথমটা হচ্ছে বা, তারপরটা হচ্ছে জাল, তারপরটা হচ্ছে বা, তারপরটা হচ্ছে ইয়া। তো এরকম যদি আসে তাহলে সে কি তার ডান দিকের হরফের সাথে লাগবে। আর যদি সে তার বাম দিকের হরফের সাথে লাগতো তাহলে এই বাটা জালের সাথে কি যুক্ত হয়ে যেত। এটা সবসময় মনে রাখবেন যে দাল জাল, দাল এবং জাল এই দুইটা অক্ষর কখনো তার ডান দিকের হরফের সাথে লাগে না। দাল এবং জাল কখনো তার ডান দিকের হরফে, বাম দিকের হরফের সাথে লাগে না, সরি, ডান দিকের হরফের সাথে লাগবে কিন্তু কখনো তার বাম দিকের হরফের সাথে লেগে থাকবে না। আচ্ছা, আমরা দাল জাল শিখলাম, এবার আমরা আরো একটু অন্য হরফ শিখি। আমরা এটা মাছের কাটার মতো করে মনে রাখবো, যে মাছের যে দাকা বলে না একটা, যেগুলা হচ্ছে মাছের মাথা এবং পেটি আলাদা করার পরে যে মিডিল অংশটা থাকে যেটাকে দাকা বলা হয়, আমরা মনে করব যে এটা কি দাকার মতো। ডালটাকে মনে করব যে মাছের কাটার মতো, এরকম মনে করে আমরা পড়ব। আচ্ছা, এরপরে হচ্ছে র, র, র এবং ঝা। ডালটা একটু বেশি বাঁকানো থাকবে এরকম ডাল জালটা, আর র ঝাটা কি একটু বেশি খেলানো থাকবে।
এই রটা কি হবে? রটা এরকম দাল ঝাল মতো একই রকম। যেমন আমরা যদি পড়ি রসুলুন, রসুলুন, এই যে রসু লাম দুই পেশ লুন, এখানে যে আমরা দুই পেয়ে দিচ্ছি, একটা পেয়ে দিচ্ছি, এইগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো হরকতের ব্যবহার। তো এখানে রটা কি? রটা শুরুতে আসলে কারোর সাথে লাগবে না। এরপরে যদি আবার মাঝে আসে, যেমন আর সালা, আরসালা, ঠিক আছে? এখানে রটা কি? তার ডান দিকের হরফের সাথে লাগবে, কিন্তু বাম দিকের হরফের সাথে কখনো লাগবে না। এই ঝাটা হচ্ছে ঝুল জিলা, ঝুল ঝি লাম জবর লা, ঠিক আছে? এখানে কি হয়েছে? এখানে দেখেন এটার কারোর সাথে লাগে না, শুরুতে আসছে। আবার এটা কি মাঝে আসছে, এই লামের সাথে লাগছে, কিন্তু লামটা কোন দিকে? লামটা তার ডান দিকে। তাহলে আমরা মনে রাখবো দাল জাল, দাল জাল র ঝা, এই চারটা অক্ষর তার ডান দিকের হরফের সাথে লাগবে এবং শুরুতে আসলে কি হবে? কোনো কারোর সাথে জয়েন ছাড়াই বসবে। কিন্তু যদি সে কি হয়, মাঝের দিকে আসলে সে তার ডান দিকের হরফের সাথে লাগবে, কিন্তু বাম সাইডে আসলে সে কারোর সাথে লাগবে না, পৃথকভাবে বসবে। আশা করি বুঝতে পারছেন। আবার যদি ডান সাইডে সর্বশেষ এরকম আসে যে লা র, তাহলে কি সে এখানে কিন্তু বাম সাইডে সে সর্বশেষ অবস্থায় বসছে, কিন্তু লেগে আছে কার সাথে? ডান দিকের হরফের সাথে, কিন্তু সে কিন্তু সর্ব অবস্থায়, মানে কোনো অবস্থাতেই সে কি হচ্ছে না, কোনো ডান দিকের হরকতের সাথে বসতেছে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। দাল জাল রঝা। এরপরে আমরা সিন শিন সদ দত এগুলো পড়বো। সিন শিন সদ দত এগুলো আমরা এই চারটা একসাথে পড়বো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আপনারা কি স্পষ্ট আমার কথা বুঝতেছেন? আমার জি কথা? ইনশাআল্লাহ বোঝা যাচ্ছে আপনার কথা। ওকে ওকে, মাশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে সিন শিন সদ দত। আচ্ছা, এই যে অক্ষরগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই অক্ষরগুলা কি আপনারা বুঝতেছেন কিনা? বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা? না, বুঝতে সহজ হচ্ছে। আচ্ছা, যদি তারপরও কারো কোনো কনফিউশন থাকে, বিনা দ্বিধায়, মানে কোনো দ্বিধা ছাড়াই যে জিজ্ঞেস করলে কিছু মনে করবে কিনা এরকম না। এখানে আমরা আসছি কেন? যে আমরা এটা পারি না বলে, বা পারতাম আগে এখন ভুলে গেছি বলে। এজন্য মানে নির্দ্বিধায় কোনো কোশ্চেন করার দরকার হলে অবশ্যই জিজ্ঞেস করবেন যে এটা আমি বুঝতেছি না, এটা আমাকে বুঝায় দেন। হুজুর, ডাল জাল র ঝ, এই চারটে উচ্চারণ করেন আমাদের। আচ্ছা, দাল জাল র ঝ, আমরা এখানে একটু লিখে তারপরে উচ্চারণটা দেখাই দেই। দাল, এটা হচ্ছে কি জাল, এটা হচ্ছে র, এটা হচ্ছে ঝা। এই দাল জাল র ঝা এদের উচ্চারণটা মানে সহজ একবারে। দাল যেটা আছে এটা আমাকে আপনারা দেখতে পাচ্ছেন? আশা করি আমাকে আপনারা দেখতে পাচ্ছেন। জি আপনাকে দেখা যাচ্ছে। জি জি জি। তো অন্য বাকিরা যারা আছেন তারা একটু কষ্ট করে কিছুক্ষণের জন্য আর কি মিউট করলে একটু ভালো হয়। আচ্ছা, এখানে আমি পিন করে দিছি আমার স্ক্রিনটা। এখানে আমার এই যে দাঁত দেখা যায় না, দুইটা দাঁত উপরে, উপরে যে দুইটা দাঁত আছে, কারো কোনো কথা থাকলে ক্লাসের পরে জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ। এখানে উপরে যে দুইটা দাঁত দেখা যাচ্ছে না, এই উপরের দুইটা দাঁত, এই দাঁতের গোড়ায় আমাদের এই যে জিহ্বার আগাটা, এই অংশটা লাগবে, লেগে নরম আওয়াজে উচ্চারিত হবে দাল, 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 এভাবে। মানে জিহ্বাটা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। এটা গেল দাল। আর জালটা হচ্ছে খুবই সহজ। জালটা হচ্ছে আমাদের এই জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে, অর্থাৎ দালটা হচ্ছে সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে, আর দালটা হচ্ছে সামনের দুই দাঁতের আগার সঙ্গে লেগে উচ্চারিত হবে কেমনে? ডাল হবে এভাবে, দাল, দাল। আর জালটা আরো নরম আওয়াজে হবে, জাল, জাল,
দাল। ঠিক আছে, এটা গেল দাল এবং জাল, আশা করি বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আপনার র এবং ঝা। এরপরেরটা হচ্ছে কি র এবং ঝা। রটা হচ্ছে আমাদের এই যে জিহ্বার উল্টা পিঠ, অর্থাৎ জিহ্বাটা এমন এমন ভাবে, এটা এটা ধরেন জিহ্বার এই নোকের সাইডটা হচ্ছে কি জিহ্বার উল্টা পিঠ, এটা হচ্ছে উপরের পিঠ। তো এই জিহ্বার উল্টা পিঠ অর্থাৎ জিহ্বাটা এরকম ভাবে বেঁকে উপরের এই উল্টা পিঠটা উপরের তালু অর্থাৎ আমাদের গালের যে উপরের অংশ আছে এই উপরের অংশের সাথে লাগবে, লেগে উচ্চারিত হবে একটু ভাইব্রেশন মতো হয়ে র র র। আপনারা সবাই ট্রাই করবেন, মিউট করে সবাই ট্রাই করেন। র র র র, র এভাবে। আমি বলছি আপনারা মিউট করে ট্রাই করবেন। র র। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি ঝা। ঝা, ঝাটা কোথা থেকে উচ্চারণ হবে? আমাদের জিহ্বার আগা, এই যে সামনের নিচে যে দুইটা দাঁত আছে এখানে, এই দুইটা দাঁতের এই একবারে মাথার উপরে মনে হবে কি আমি কোনো একটা জিনিস ফেলে দিচ্ছি। ঝা 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 ঝা, এভাবে। ঠিক আছে, মনে হবে যে আমি এই বিষয়টা কি আমি এই জিনিসটাকে ফেলে দিচ্ছি। ঝা। আমাদের ছোট বাচ্চারা মানে যখন খেলতে খেলতে কোনো কিছু ফেলে দেয় বা পড়ে যায়, আমরা তখন বলি না যে এই ঝা পড়ে গেছে বা ঝা, এরকম বলি না মজা করে, বা আপনার বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য এরকম ভাবে। এটার আওয়াজটাও ঠিক এরকম ভাবে হবে। তাহলে আমরা দাল জাল রজা এই দুইটা অক্ষর কি শিখে ফেললাম, উচ্চারণটা শিখলাম। অক্ষরগুলো তো আমরা আগে দেখছি। আচ্ছা, এরপরে আমরা সামনে আগাই। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি আমাদের সিন এবং শিন। সিন এবং শিন, এখানে দুইটা অক্ষর একই রকম দেখতে। দুইটা অক্ষর কি একই রকম দেখতে, দুইটা অক্ষর একই রকম দেখতে। একটা খালি মানে কোনো নোক্তা নাই, আর একটার উপরে কি তিন নোক্তা, একটার উপরে তিনটা নোক্তা আছে। আমি একটা বিষয় ক্লিয়ার করি, তিন নোক্তাওয়ালা হরফ দুইটা। তিন নোক্তাওয়ালা হরফ শুধুমাত্র দুইটা, পুরা আরবি 29টা হরফের মধ্যে তিন নোক্তাওয়ালা হরফ দুইটা। একটা নাম হচ্ছে সা আর একটা নাম হচ্ছে কি শিন। শিন, একটা হচ্ছে সা আর একটা হচ্ছে শিন। এটা হচ্ছে কি সিন। সিন, আমরা যেখান থেকে ঝাটা উচ্চারণ করলাম না, জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে, এখান থেকে উচ্চারণ হবে সিন সিন সিন। আর একটা হচ্ছে কি একটা হচ্ছে কি শিন, একটা হচ্ছে শিন, একটা হচ্ছে সিন আর একটা হচ্ছে শিন। যেটা খালি কোনো নোক্তা নাই, তিনটা দাঁত আছে এবং একটা বড় হাড়ির মতো আছে, এটাকে আমরা বলবো কি সিন। এটা আমাদের জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে নরম আওয়াজে উচ্চারিত হবে সিন, সিসির মতো আওয়াজে। আর এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি তিন নোক্তাওয়ালা, এটাকে আমরা বলবো কি শিন। এটার আওয়াজটা একটু কঠিন হবে, অর্থাৎ আমাদের উপরের দাঁত এবং নিচের দাঁতের পাটি একসাথে লাগবে, লেগে একটু শক্তভাবে উচ্চারিত হবে শিন শিন শিন, এইভাবে। আশা করি এটা বুঝতে পারছেন। এরপরে আমরা দেখি যে এই হরফ দুইটা আমরা কিভাবে চিনবো, লেখার মাঝে আসলে, লেখার শুরুতে আসলে এবং লেখার শেষে আসলে। এই হরফ দুইটার মেন স্ট্রাকচার হচ্ছে এটা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই যে তিনটা দাঁত, এই যে এখানে যে তিনটা দাঁত আছে, এই মেইন এই তিনটা দাঁতকে আমাদেরকে কি রাখতে হবে, মনে রাখতে হবে। আর এই যে নিচে যে বড় অংশটা, এটা আসলে শুধুমাত্র মেইন হরফটার ক্ষেত্রে কাজে আসে। আর মেইন হরফটা আমাদেরকে কখন শিখতে হয়, যখন আমরা অক্ষর চিনি না। অক্ষরগুলা মনে রাখার জন্য আমরা মেইন হরফটাকে শিখি, ভিত্তি মজবুত করার জন্য। এরপরে কিন্তু আমাদের সব জায়গায় কি এই তিনটা দাঁত এটা ব্যবহার হবে। যেমন আমরা শিখি
আপনার এখানে ধরেন যদি আমরা অক্ষরের লেখার শুরুতে আসে তাহলে এভাবে আসবে, লেখার মাঝে আসলেও এভাবে আসবে, এবং লেখার শেষে আসলে কি এরকম পরিপূর্ণ আসবে। লেখার শেষে আসলে এরকম পরিপূর্ণ আসবে, মানে লেখার শুরুতে আসলে এরকম তিনটা দাঁত আসবে। লেখার শুরুতে আসলে এমন তিনটা দাঁত আসবে। দেখেন আমরা এটার সাথে যদি অন্য কিছু মিলায়ে লিখি, যেমন দেখেন আমরা লিখলাম সিন, বা, তা, জিম এবং এই যে সিন, অর্থাৎ আমরা এখানে লিখলাম বা, এখানে লিখলাম তা, আর এখানে লিখলাম কি জিম। তাহলে আমরা এর আগে যে অক্ষরগুলো শিখছি এগুলোও কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তাহলে সিন শুরুতে আসলে এরকম আসছে, মাঝে আসলে কি এরকম আসছে, আর যদি সর্বশেষ অবস্থায় আসলে কেমন আসছে, এরকম আসছে পরিপূর্ণ। মানে শুরুতে আসলে তিনটা দাঁত আসবে, আপনার মাঝে আসলে তিনটা দাঁত আসবে, এবং সর্বশেষ অবস্থায় আসলে কি হবে, পরিপূর্ণ অবস্থায় আসবে। এখন এইটার উপরে যদি আমরা তিনটা নোক্তা দিয়ে দেই, ধরেন এখানে একটা দুইটা তিনটা নোক্তা দিলাম, এখানেও একটা দুইটা তিনটা নোক্তা, একটা দুইটা তিনটা নোক্তা, এখানে যদি আমরা তিনটা করে নোক্তা দিয়ে দেই তাহলে এটা কি হয়ে যাবে, আগে ছিল কি এটা কি নোক্তা ছাড়া এটা হচ্ছে সিন। সিন আমাদের জিহ্বার আগা নিচের দাঁতের উপরে লাগবে, লেগে আওয়াজ হবে সিন। কিন্তু যখনই এটার উপরে তিনটা নোক্তা দেব তখন এটা হয়ে যাবে কি শিন, শিন, শিন। তাহলে শিন যদি শুরুতে আসে তাহলে এরকম তিনটা দাঁতের উপরে তিনটা নোক্তা হবে, যদি শেষে আসে এরকম পরিপূর্ণ অবস্থায় তিন নোক্তাওয়ালা হবে, আর যদি মাঝে আসে তাহলে এরকম তিনটা দাঁতের উপরে তিনটা নোক্তা হবে। আশা করি এই সিন এবং শিন এই দুইটা আপনারা বুঝতে পারছেন। এরপরে আমরা শিখব সোয়াদ এবং দোয়াত। সোয়াদ এবং দোয়াত। সোয়াদ, এটার নাম হচ্ছে কি সোয়াদ, আর এটার নাম হচ্ছে দোয়াত। পার্থক্য কি, এই যেটা আমরা দেখতেছি এটায় কোনো নোক্তা হবে না, আর যেটা দেখতেছি নিচে এটা একটা কি নোক্তা হবে। অর্থাৎ নোক্তা ছাড়া সোয়াদ আর নোক্তাওয়ালা দোয়াত, নোক্তা ছাড়া সোয়াদ এবং নোক্তাওয়ালা কি দোয়াত। নোক্তা ছাড়া হচ্ছে সোয়াদ আর নোক্তাওয়ালা হচ্ছে দোয়াত। তো এই সোয়াদ যদি লেখার শুরুতে আসে কেমন হবে, এরকম হবে, লেখার মাঝে আসলেও এরকম হবে, আর লেখার শেষে আসলেও এরকম পরিপূর্ণ হবে। অর্থাৎ সোয়াদটাও কি, সোয়াদটা হচ্ছে আপনার সিনের অংশ। এর মেইন অংশ কোনটা, মেইন অংশ হচ্ছে এইটা, এখানের এইটা। আর এই পরের যে অংশটা এটা হচ্ছে কি অক্ষরের স্ট্রাকচার বা অক্ষরটা আমাদের মাথায় রাখার জন্য। এই সোয়াদটা কোথা থেকে উচ্চারণ হবে, সোয়াদটা হচ্ছে আমাদের জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, জিহ্বার আগাটা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে সদ, 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 এভাবে। এরপরে আসছে দোয়াত। এরপরে দোয়াত, ধরেন এখানে আমরা দোয়াতটা মুছে দেই, দিয়ে যদি সদের উপরে আমরা একটা নোক্তা দিয়ে দেই, এখানে এখানে যদি আমরা একটা মোটা করে নোক্তা দিয়ে দেই তাহলে এটা কি হয়ে যাবে দোয়াত, এটা কি হবে দোয়াত। তো এখানে আমরা সবগুলার উপরে একটা করে নোক্তা দিয়ে দিলাম, তাহলে নোক্তা না থাকলে সোয়াদ আর নোক্তা থাকলে দোয়াত। তো এই দোয়াদের উচ্চারণটা কোথা থেকে হবে, আরবি যতগুলা হরফ আছে তার মধ্যে সব থেকে মুশকিল উচ্চারণ হচ্ছে এই দোয়াদের, কঠিন উচ্চারণ। সব থেকে কঠিন উচ্চারণটা কি এই দোয়াদের। এটার উচ্চারণটা কোথা থেকে হবে, আমাদের জিহ্বার গোড়া অর্থাৎ আমাদের জিহ্বার একবারে ভিতরের অংশটা ডান পাশের মাড়ির সঙ্গে লাগবে, ডান পাশের মাড়ির সঙ্গে লাগবে, এরকম ভাবে দোয়াদ, দোয়াদ, দোয়াদ। এই অক্ষরটা একটু কঠিন, এজন্য আমাদেরকে এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। দোয়াদ, শুধু এটুকু মনে রাখবেন ডান পাশের জিহ্বার গোড়া ডান পাশের মাড়ির দাঁতের সঙ্গে লাগবে, এটুকু মনে থাকলে হবে। দোয়াদ, দোয়াদ, এভাবে। তাহলে আমরা সোয়াদ এবং দোয়াদ শিখে ফেললাম। এরপরে আমরা শিখব ত জ। সদ দোয়াদ শিখছি, এরপরে ত এবং জ। এটা কি অনেকটা বড়শির মতো দেখা যায়, যদি নোক্তা না থাকে তাহলে সেটা হচ্ছে কি ত, ত,
ঠিক আছে? আর যদি নোক্তা থাকে তাহলে জ, কিন্তু জ বলি না আমরা, এটাকে শুধু জ হিসেবে আমরা ধরি। তো যদি নোক্তা না থাকে তাহলে এটার নাম কি? ত। অনেকটা সাতার মতো দেখতে, নোক্তা না থাকলে এটার নাম হচ্ছে ত। এটা একবারে সহজ, এটার থেকে সহজ আমার মনে হয় আর কোনো কিছু নাই মনে রাখার জন্য। কারণ এটা লেখার শুরুতে আসলেও এরকম, লেখার মাঝে আসলেও এরকম, লেখার শেষে আসলেও এরকম। এ লেখার শুরুতেও যেরকম, শেষেও যেরকম, মাঝে আসলেও সেরকম। আবার মেইন অক্ষরটাও কি একই রকম। তাহলে এটা বোঝার কোনো কিছু নাই। এটার উচ্চারণটা আমরা শিখি। তটা কোথা থেকে উচ্চারণ হবে? তটা আমাদের জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে, উপরের দুই দাঁতের গোড়ার থেকে 3টা অক্ষর উচ্চারিত হবে। এই যে ত, এই যে দাল, আর এটা হচ্ছে কি তা। এই 3টা অক্ষর কোথা থেকে? উপরের দাঁত, উপরের দাঁতের গোড়া, উপরের দাঁতের গোড়া থেকে এই 3টা অক্ষর উচ্চারিত হবে। ত, দাল, তা। ত, দাল, তা। এই 3টা অক্ষর উপরের দাঁতের গোড়া থেকে উচ্চারিত হবে। আচ্ছা, এরপরে আমরা তটা শিখে ফেললাম। এবার হচ্ছে আমরা শিখবো কি জ। ত শিখলাম আমরা, এবার শিখবো জ। এই যেটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে কি জ। এটা হচ্ছে জ। এই যেটা দেখতেছি এটা হচ্ছে কি জ। এটা আমরা কেমনে চিনবো? যে ত এর মতো দেখতে, অর্থাৎ বড়শির মতো দেখতে যদি উপরে একটা নোক্তা থাকে তাহলে সেটা কি জ। আর যদি নোক্তা না থাকে তাহলে সেটা কি ত। তো এই জটাকে আমরা কেমনে পড়বো? জটা হচ্ছে আমাদের জিহ্বার আগা, সামনে দুই দাঁতের আগার সঙ্গে। ত হচ্ছে গোড়ার সঙ্গে, আর হচ্ছে জ হচ্ছে কি আগার সঙ্গে। তাহলে জ, জ। এখানে দেখেন 3টা অক্ষর খুবই সিমিলার, সেটা হচ্ছে এই ত, দাল আর তা। এই 3টা হচ্ছে কি, এই 3টা হচ্ছে উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, জিহ্বার আগা। আর এই যে জ, এই যে জাল, আর এই যে সা, এই 3টা কোথায় লাগবে? জিহ্বার আগার সঙ্গে লাগবে। তাহলে এগুলা হচ্ছে গোড়ার সঙ্গে, এগুলা লাগবে কোথার সঙ্গে? গোড়ার সঙ্গে। আর এগুলা লাগবে কোথার সঙ্গে? জিহ্বার আগা, সামনে দুই দাঁতের আগার সঙ্গে। এটা মনে রাখবেন যে এই ত, দাল, তা, অর্থাৎ এই ডান সাইডের গুলা আপনার জিহ্বার গোড়ার সঙ্গে, জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে। আর জ, দাল, সা, এই 3টা জিহ্বার আগা, সামনে দুই দাঁতের আগার সঙ্গে। তাহলে ইনশাল্লাহ আমাদের এটা কি মনে থাকবে সুন্দরভাবে। আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আমি 1 থেকে 1.5 ঘন্টা পরে ক্লাসের ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব। দিলে আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন ইনশাল্লাহ। তাহলে আমরা শিখলাম স, দ, ত, ল। এরপর হচ্ছে আইন, গইন। এটা হচ্ছে কি আইন, এটা হচ্ছে আইন। এটার উপরে কোনো নোক্তা থাকবে না। এটার নাম হচ্ছে কি আইন। এটার নাম আইন। এটা যদি লেখার শুরুতে আসে কেমন হবে? এটার উচ্চারণটা হচ্ছে আমাদের এই গলার যে মধ্যখান আছে, কণ্ঠনালীর মধ্যখান, একটু চাপা আওয়াজে, কণ্ঠনালীর মধ্যখান থেকে একটু চাপা আওয়াজে আওয়াজ হবে আইন, আইন। সরি, আমার গলা একটু বসে গেছে ঠান্ডার কারণে, এজন্য ক্লিয়ারলি আসতেছে না সাউন্ড। আইন, আইন, এরকম ভাবে। আচ্ছা, এটা লেখার শুরুতে আসলে এরকম আসবে। মোটা কালি দিয়ে দিলে ভালো হবে। লেখার শুরুতে আসলে এরকম আসবে, এরকম। ঠিক আছে, লেখার শুরুতে আসলে এরকম আসবে। দেখলাম লেখার শুরুর নিয়মটা। এরপর হচ্ছে লেখার মাঝে আসলে কেমন হবে? তাহলে লেখার শুরুতে এরকম, লেখার মাঝে আসলে এরকম আসবে, লেখার মাঝে আসলে এরকম ভাবে আসবে, এরকম ভাবে আসবে। তাহলে লেখার মাঝেরটাও আমরা দেখলাম। এরপর লেখার শেষেরটা আসলে কেমন হবে? আরো একটা মাঝেরটা আঁকালাম। আর লেখার শেষে আসলেও মাথাটা এই মাঝের মতনই হবে, কিন্তু নিচ থেকে কি একটা এই নিচের অংশটা নিচের মতো করে কি হবে? নেমে আসবে। তাহলে যদি এরকম দেখি আমরা কোথাও, তাহলে সেটা আমরা বুঝবো। লেখার শুরুতে যদি এমন দেখি তাহলে আমরা বুঝবো কি আইন। আর যদি লেখার মাঝে দেখি তাহলে এটা বুঝবো কি এটাও আইন। আর যদি লেখার শেষে এমন একটা পরিপূর্ণ দেখি তাহলে বুঝবো কি এটা
আইন। এরপর হচ্ছে গইনটা, এরপরে কি গইন, আইনের মতো দেখতে আরেকটা অক্ষর, তার নাম হচ্ছে কি গইন। আইন আর গইনের মধ্যে পার্থক্য কি, একটা নোক্তা, একটা নোক্তা, শুধুমাত্র একটা নোক্তার পার্থক্য। এখন আইনটা উচ্চারণ হয় আমাদের কণ্ঠনালীর মধ্যখান থেকে একটু চাপা আওয়াজে, মানে একটু চাপা আওয়াজে, শক্ত আওয়াজে, আইন আইন আইন, এরকম ভাবে একটু কি চাপা আওয়াজে উচ্চারিত হয়। কিন্তু গইনটা হচ্ছে কোন জায়গা থেকে উচ্চারণ হবে, গইনটা হচ্ছে আমাদের এই যে গালের মধ্যে থেকে, অর্থাৎ কণ্ঠনালীর শেষ অংশ, একবারে গলার সাথে মাথার যে অংশটা লেগে আছে এখান থেকে গইন গইন গইন, মনে হবে আওয়াজটা কি গালের ভিতর থেকে আসতেছে, মনে হবে আওয়াজটা গালের ভিতর থেকে আসতেছে, মানে গালের ভিতর থেকে, গলার ভিতর থেকে আসতেছে। তাহলে গইনটা লেখা শুরুতে আসলে এমন হবে, মাঝে আসলে এমন হবে এবং শেষে আসলে এমন হবে। আপনারা যদি এই ভিডিওটা আরো একবার দেখে নেন, আমি যখন ভিডিওটা দিব কাজের ফাঁকে ফাঁকে একটু কষ্ট করে, তাহলে যেহেতু এখান থেকে 24 ঘন্টা পরে গিয়ে আবার আমাদের আরেকটা ক্লাস হবে আগামীকালকে এই টাইমে, সেহেতু আপনারা যদি ভিডিওটা হুজুর, দেখেন। ওই 3 মিনিট পরে কি ফোনটা কেটে যাবে? জি, ক্লাসটা হচ্ছে 1 ঘন্টার জন্য, ঠিক আছে? 3 মিনিট পরে ক্লাসটা কেটে যাবে অটোমেটিক্যালি। জি, তো আমরা হ্যাঁ 3 মিনিট পরে কেটে যাবে। জি জি 3 মিনিট পরে কেটে যাবে, কেটে যাওয়ার 10 থেকে 20 সেকেন্ড আগে আমি আপনাদেরকে জানাই দিব ইনশাআল্লাহ। আচ্ছা, একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা মানে হয়তোবা অনেকের প্রশ্ন আসতে পারে যে আমরা তো প্রথম ক্লাস আজকে শুরু হয়েছে, বাংলাদেশের রমজান অনুযায়ী আমাদের ক্লাসগুলো হবে 25 রমজান পর্যন্ত, আর তারপরেও যদি দেখি যে এক্সট্রা ক্লাস লাগবে তাহলে 28 রমজান পর্যন্ত ক্লাস হইতে পারে, এক্সট্রা যদি লাগে আপনাদের জন্য। কারণ আপনাদেরকে তো মাঝপথে নিয়ে আমি ভাষায় দিতে পারি না যে টাইম শেষ আমি আর নাই, এমন তো করতে পারি না, কারণ এটা তো একটা জিম্মাদারিত্ব। তো আমরা একটা পিডিএফ, এই যে পিডিএফটা দেখতে পাচ্ছেন, এটা আমরা নিজেদের তৈরি করা, আমরা নিজেরা সাজাইছি এটা। তো মেইন, যেমন আমরা একটা আজকে আমরা আইন পর্যন্ত শিখছি, এই পর্যন্তই থাক, কোনো সমস্যা নাই। আমরা যে বিল্ডিংগুলা করি, আপনারা যারা গলফ কান্ট্রিতে থাকেন অর্থাৎ মিডল ইস্টের কান্ট্রিগুলাতে, আপনারা খেয়াল করবেন যে ওখানে যে বিল্ডিংগুলো হয়, যদি আপনার 10 তলা একটা বিল্ডিং করে, ওই 10 তলা বিল্ডিংয়ে যদি 2 কোটি টাকা খরচ হয়, তাহলে সে কিন্তু ওই পুরা খরচটার 3 ভাগের 1টা খরচ সে নিচে করে। অর্থাৎ আপনার যদি 75 লাখ টাকার মতো, সে শুধু ভিটের মধ্যেই খরচ করে ফেলে বিল্ডিংটা গাড়ার জন্য, এখানে বিল্ডিংটা যাতে মজবুত হয়, যাতে ভূমিকম্প তাকে নাড়তে না পারে। ঠিক এরকম ভাবে আমরা যদি অক্ষরের স্ট্রাকচারগুলো ভালোভাবে শিখি, তাহলে এটা কি করবে, এটা আমাদের ভিতটাকে মজবুত করবে, এটা আমাদের ভিতটাকে মজবুত করবে। আচ্ছা শাকির ভাই, আপনার এখান থেকে সাউন্ড আসতেছে, আপনি যদি একটু মিউট করতেন খুবই ভালো হতো। তো আমাদের শাকির ভাই, আপনার কথা শুনতে পাই না, যদি কোনো কথা থাকে আপনি পার্সোনালি মেসেজ দিতে পারেন। আমরা যে বিল্ডিংটা গড়তেছি, অর্থাৎ আমরা যে কোরআন শেখার যে এই যাত্রাটা শুরু করছি, এটার জন্য আমাদের সব থেকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে অক্ষর, সিম্বল, প্রতীক। এই অক্ষরটাকে এক এক ভাষায় এক এক রকম বলে। আরবিতে এটাকে আপনার আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি, চাইনিজ, চাইনিজের ভাষা হচ্ছে মান্দারিন, রাশিয়ান, রুশ ভাষা, পৃথিবীতে যত ভাষা আছে প্রত্যেকটা ভাষার কি কিছু সিম্বল থাকে বা প্রতীক, আর এই অক্ষরগুলো হচ্ছে সেই প্রতীক। তো আমরা যদি এই অক্ষরের চিহ্নটা না চিনি, শুধু এই দাল জাল র ঝা এরকম চিনলাম, কিন্তু আমরা এটার মাঝে কেমন আসবে, শেষে কেমন আসবে, এটা যদি আমরা না জানি, তাহলে আমাদের কি কোনো হইলো, আমরা কি এটা এটা হচ্ছে আমরা কি সামনের দিকে যখন মেইন মেইন বড় বড় যখন এরকম লেখা আসবে তখন কি আমরা পড়তে পারবো? তখন কিন্তু আমরা পড়তে পারবো না। এজন্য আমাদের স্ট্রাকচারটা মূলত বেশি অক্ষরগুলোতে ধ্যান দিতে হবে। আমরা অক্ষরের ক্লাস 1টা বা 2টা ক্লাস যাবে আমাদের, এরপর থেকে আমরা মেইন যে হরকত, তানবিন, সুকুন, তাসদিদ এগুলোর মধ্যে চলে যাব ইনশাল্লাহ। আর প্রতিদিন যে ক্লাসগুলো হবে এগুলাতে আপনারা রেগুলারলি জয়েন করবেন, যাতে আপনারা কি সুন্দরভাবে পড়াটা ক্যাচ করতে পারেন, ধরতে পারেন। আর যদি জয়েন না করেন, আমি প্রতিদিনের ক্লাসের ভিডিওটা প্রতিদিনের গ্রুপে দিয়ে দিব, আপনাদের যে প্রাইভেট গ্রুপ করা হয়েছে যেটা, এটাতে আপনারা যারা ভর্তি হয়েছেন তাদের জন্য গ্রুপ করা হয়েছে, এটাতে প্রতিদিনের ভিডিও দিয়ে দিব, এটা আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য এটা সুবিধা হবে। তো এখানে ক্লাসটা হয়তো আর 1 মিনিটের বা 2 মিনিটের মধ্যে কেটে যাবে, এজন্য আমরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারেন, বা যদি কোনো কথা থাকে কথা বলতে পারেন, আর যদি চান পার্সোনালি কথা বলতে সেটাও বলতে পারেন। আমাদের অফিসিয়ালি ক্লাসটা আজকের থেকে শুরু হয়েছে, আর মাত্র আপনার
আজকে সন্ধ্যা পর্যন্ত যারা ভর্তি হতে চায় তাদের ভর্তিটা নেওয়া হবে। কেউ কাইন্ডলি ভিডিও অন করবেন না, ভিডিও অন করবেন না, ক্যামেরা অন করবেন না কেউ। আচ্ছা, যদি আপনারা এখান থেকে যদি হয় যে ক্যামেরা অন করবেন না কেউ, আপনারা যদি যারা এখনো ভর্তিটা কনফার্ম করেন নাই ভর্তিটা কনফার্ম করবেন। ভর্তি কনফার্মের জন্য নাম, বাবার নাম এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। আর আমাদের এই টোটাল 25 দিনের কোর্স ফি হচ্ছে মাত্র 500 টাকা, যেটা আপনাকে ভর্তির সময় দিতে হবে। এখন যদি কারো কোনো সমস্যা থাকে, অর্থনৈতিক সমস্যা, বা 500 টাকাও আপনি দিতে পারবেন না, সেক্ষেত্রে আপনি যোগাযোগ করবেন। কারণ অনেকের সমস্যা থাকতেই পারে, বিদেশে আসি মানে যে লক্ষ লক্ষ টাকা থাকবে এমনটা না, ঠিক আছে? তবে এটা খুবই ন্যূনতম ফি। এজন্য আপনারা চেষ্টা করবেন ভর্তিটা কনফার্ম করার। যারা ক্লাসটা করছেন পার্সোনালি ভাবে জানাবেন যে ক্লাসটা কেমন লাগছে, কোনো সমস্যা আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, বা আরও যদি কোনো ইমপ্রুভমেন্টের দরকার হয় সেটাও আমাদেরকে জানাবেন। আর আশা করি সর্বোপরি ক্লাসটা আপনাদের ভালো লাগছে। আপনারা যারা জয়েন করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটা 1 মিনিটের মধ্যে কেটে যাবে, এজন্য আমরা দুরূদ শরীফ পড়ে এখনই শেষ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশা করি বিদেশের মাটিতে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং দেশের মাটিতে থেকে যারা ক্লাস করতেছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রমজানে একে অপরের জন্য দোয়া করবেন, প্রত্যেকের আত্মীয় স্বজন সবার খোঁজ খবর নেবেন এবং সবাইকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।